ছেলে মানুষই ছেলে মানুষই হচ্ছে বয়সের সঙ্গে সঙ্গতিপূর্ণ না, অর্থাৎ বয়সের সাথে মিলে না এরকম কিছু কাজ করার প্রবণতা। হাই এভরিবাডি, I am Junaid Ashrafur Rahman, Honours Masters LLB from Bangladesh, Mymensingh District, Nandail Municipality 5 number ward. হ্যালো, আমি জুনায়েদ আশরাফুর রহমান। আমার বাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলার নান্দাইল পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে। ছেলে মানুষের যে বিষয়টা, সেটা হচ্ছে মানুষের বয়সের সাথে মিলে না এরকম কাজ করার একটা প্রবণতা। কীরকম? একজন 50 বছর বয়সী মানুষ যদি 20 বছর বয়সী ছেলেদের মতো আচরণ করেন, তাহলে সেটা হয় ছেলে মানুষই। তবে সব কিছুই যে ছেলে মানুষই, সব বিষয়েই যে ছেলে মানুষই এরকম কিছু না। অনেকেই আবার আছেন যে 2-1টা বিষয়ে ছেলে মানুষই থেকে যায়, আবার অনেকেই আছেন 4-5টা বিষয়েও ছেলে মানুষই করেন। এখন ছেলে মানুষই জিনিসটা একবার ভালো একবার ভালো না, একদিক দিয়ে ক্ষতিকর, আরেক দিক দিয়ে ক্ষতিকর না। কীরকম? মনে করেন 50 বছর বয়সী একজন মানুষ অথবা 70 বছর বয়সী একজন মানুষ, তিনি যদি খেলা দেখার জন্য একেবারে বেকুল হয়ে যান, সেটা হচ্ছে এক ধরনের ছেলে মানুষই। খেলা দেখার জন্য বেকুল হয় কারা? যারা টিনেজার, যাদের বয়স 30-এর আশেপাশে, 25-এর আশেপাশে, কম বেশি, এই বয়সের মানুষরাই কি খেলা দেখার জন্য একেবারে বেকুল হয়ে যায়। আজকে বিশ্বকাপ ফাইনাল খেলা, আজকে দেখতেই হবে, না দেখলে চলবেই না। এখন 20 বছর, 15 বছর, 25-30 বছরের কেউ যদি এরকম করে তাহলে মানানসই, কিন্তু 70-80 বছরের কেউ যদি এরকম করে তাহলে সেটা হয় ছেলে মানুষই। এখন খেলা দেখতে বেকুল হওয়া সেটাও ক্ষতিকর না, ক্ষতিকর হচ্ছে অন্যের ক্ষতি করে নিজে খেলা দেখার যে একটা প্রবণতা, সেটা হচ্ছে ক্ষতিকর ব্যাপার। আচ্ছা, আবার অনেকেই ছোটোবেলা যা করতো, বয়স হলেও সেটা করার জন্য বেকুল হয়ে যাওয়া, সেটাও হচ্ছে এক ধরনের ছেলে মানুষই। যেমন ধরেন 12, 13, 15 বছর, 10 বছর বয়সে যেটা করার জন্য বেকুল হয়ে যেত, সেটা যদি 30-35 বছর বয়সেও করতে চায়, সেটাও হয়ে যায় একটা ছেলে মানুষই। যেমন আমার ছেলে মানুষই ছিল বেজির বাচ্চা ধরা, হচ্ছে এক ধরনের ছেলে মানুষই। লাঠি দিয়ে পিটিয়ে সাপ মারা, সেটাও ছিল আমার একটা ছেলে মানুষই। ছোটোবেলা বেজি ধরতাম, আবার সাপ পেলি লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলতাম। আমাদের সমাজে এটা খারাপ কিছু না, সাপ দেখলে পিটিয়ে মেরে ফেলা আমাদের সমাজে এটা খারাপ কিছু না, বরং এটা একটা প্রশংসনীয় ব্যাপার যে ছোটো মানুষ অথচ পিটিয়ে বিষাক্ত সাপ মেরে ফেলে, কি সাহস তার! সে সাপটা মারলো, সে এলাকার মানুষের ভালো করলো। আমার সমাজে সেটা একটা প্রশংসনীয় ব্যাপার। হয়তো আপনার সমাজে সেটা প্রাণী হত্যা, আপনার সমাজে সেটা বন্য প্রাণী সংরক্ষণের বিরোধী হতে পারে, কিন্তু আমার সমাজে সাপ পিটিয়ে মারা একটা খুব প্রশংসনীয় ব্যাপার, খুব প্রশংসনীয় ব্যাপার যে সে পিটাইয়া সাপ মেরে ফেললো, ওফ, এলাকার মানুষের খুব ভালো করলো। এই সাপটা তো মানুষের ক্ষতিও করতে পারত। আমার ছোটোবেলার প্রবণতা ছিল এটাই, সাপ পেলেই পিটিয়ে মেরে ফেলতাম, সাপ পাইলেই পিটাইয়া মেরে ফেলতাম। আচ্ছা, আবার বেজিও ধরতাম। এগুলা ছিল আমার ছেলে মানুষই। অথবা শিয়ালের বাচ্চা ধরা, সেগুলাও ছিল আমার ছেলে মানুষই। অথবা লম্বা লম্বা অনেক বড় বড় গাছের উপর থেকে চিলের বাচ্চা ধরা, বাজ পাখির বাচ্চা ধরা, সেগুলো ছিল আমার ছেলে মানুষই। এবং আরেকটা ছেলে মানুষই ছিল টাঙ্গাইলের মধুপুরের জঙ্গলে গিয়ে বানরের বাচ্চা ধরার প্রবণতা, গাজীপুরের শ্রীপুরের বর্মি বাজারে গিয়ে বানরের বাচ্চা ধরার প্রবণতা, এগুলাও ছিল আমার ছেলে মানুষই। বর্মি বাজারে আমি অনেকবার গিয়েছি বানরের বাচ্চা ধরার জন্য, মধুপুর গড়েও গিয়েছি বানরের বাচ্চা ধরার জন্য। এগুলো ছিল আমার ছেলে মানুষই।
এখন এই 30-35 বছর বয়সে এসে সেই প্রবণতাটা কিন্তু পুরাপুরি যায় নাই, কিন্তু তারপরেও প্রবণতাটা থাকলেও সেই প্রবণতাটা মাথাচাড়া দিয়ে উঠতে দেই না। এখন মনে করেন বানরের বাচ্চা দেখলে অথবা হনুমানের বাচ্চা ধরলে আগের মতো ধরার জন্য দড়ি বস্তা লইয়া পিছনে দৌড় দেই না। এখন বেজির বাচ্চা দেখলেও সেই আগের মতো বেজির বাচ্চা ধরার জন্য বেজির বাচ্চাকে তাড়া করি না। সাপ দেখলে যেহেতু আমার সমাজে সাপ মেরে ফেলা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেজন্য সাপ দেখলেও সাপ মারার প্রবণতাটা আছে। সেটা শুধু আমার না, আমার সমাজের সকলেরই এই প্রবণতা আছে। আমি যে সমাজে বেড়ে উঠেছি, আমি যে সমাজে বসবাস করি, আমি যে দেশে বসবাস করি, সে দেশের প্রবণতা সকলের মধ্যেই আছে। যে লোক 90 বছর বয়স হয়ে গেছে, ঠিকমতো চলাফেরা করতে পারছে না, সেই লোকও যদি দেখেন যে একটা সাপ আছে, নিজে না মারতে পারলেও আরও 10 জনকে ডাক দেন যে ওই যে একটা সাপ, তোমরা এই সাপটাকে মারো। সেই প্রবণতাটা, এটা আমার ছেলে মানুষই না, এটা হচ্ছে আমার সমাজ ব্যবস্থার কারণে। সমাজ ব্যবস্থায় সাপ মারা একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেজন্য সেই প্রবণতাটা আছে। এটা ছেলে মানুষই না, এটা এখন যেটা আছে সেটা হচ্ছে সমাজের প্রয়োজনেই এই প্রবণতাটা আমার মধ্যে আছে, কিন্তু এটা ছেলে মানুষই না। কিন্তু অন্যান্য যে ছেলে মানুষের বিষয়টা, সেটা এখন আমার মধ্যে নাই। যেমন আমার বাড়ির বাগানেই, আমার গ্রামের বাড়ির গাছের বাগানেরও কিছু গাছ আছে যেখানে চিলে বাচ্চা তুলে, বাজ পাখি বাচ্চা তুলে। এখন আর সেই প্রবণতাটা নাই, সেই বাচ্চা নামানোর প্রবণতাটা আর নাই, পাখির বাচ্চা পাড়ার প্রবণতাটা আর নাই। আগে তো অনেক পাখির বাচ্চা পাড়তাম বিভিন্ন গাছ থেকে, শালিকের বাচ্চা, ঝুটি শালিক মানে আমাদের দেশে যেটাকে বলে টিক্কা ময়নার বাচ্চা, হ্যাঁ, টিয়ার বাচ্চা, এগুলা খুব পারতাম, দুয়েল পাখির বাচ্চা যখন ছোটো ছিলাম। এখন আর প্রবণতাটা নাই। এরকম ছেলে মানুষই সকলের মধ্যেই আছে। যার বয়স 80-90 হয়েছে তিনির মধ্যেও আছে। ছেলে মানুষই থাকাটা খারাপ কিছু না, কিন্তু ছেলে মানুষিটার মাধ্যমে অন্যের ক্ষতি করাটা, সেটা হচ্ছে খারাপ বিষয়। কীরকম? যাদের বয়স 20-30 বছর, ওরা হরতাল করার সময় গাড়ি ভাঙচুর করে, আগুন জ্বালায়, এটা এক ধরনের ছেলে মানুষ। এখন যদি 70-80 বছরের কোনো বৃদ্ধ লোক এই 20-30 বছরের তরুণ যুবকদের সাথে, কিশোর তরুণ যুবকদের সাথে মিলেমিশে গিয়ে যদি হরতাল করতে গিয়ে গাড়ি ভাঙচুর করে আগুন জ্বালায়, সেটা হচ্ছে ক্ষতিকর ছেলে মানুষ। বুঝতে পারছেন তো বিষয়টা? হরতাল করতে গিয়ে 20-30 বছরের কিশোর যুবকরা গাড়ি ভাঙচুর করে আগুন জ্বালায়, এটা এক ধরনের ছেলে মানুষই, ক্ষতিকর ছেলে মানুষই। এমন 70-80 বছর বয়সের কোনো বৃদ্ধ লোক যদি ওদেরকে সমর্থন জানিয়ে ওদের সাথে গিয়ে যদি গাড়ি ভাঙচুর করে আগুন জ্বালায়, তো সেটা হচ্ছে ক্ষতিকর ছেলে মানুষ। আর একটা ছেলে মানুষই হচ্ছে যাদের বয়স ছোট, তারা বিভিন্ন গল্প উপন্যাস পড়ে, সিনেমা দেখে, স্বপ্ন দেখে, আমারও যদি পিস্তল থাকতো, আমারও যদি AK-47 রাইফেল থাকতো, তাহলে কত মজাই না হতো। এটা হচ্ছে এক ধরনের ছেলে মানুষ। বয়সকালে এই ছেলে মানুষইটা অনেকের মধ্যেই থাকে না। যেমন আমি যখন বিভিন্ন থ্রিলার উপন্যাস পড়তাম, গল্প পড়তাম, তখন আমারও মনে হতো যে অমুক নায়কের মতো যদি আমারও একটা পিস্তল থাকতো। যেমন জেমস বন্ড যখন পড়তাম, তখন মনে হতো জেমস বন্ডের যে পিস্তল আছে, আমারও যদি পিস্তল থাকতো, জেমস বন্ডের এই সেই আছে, আমারও যদি থাকতো। এখন আর এটা আমার মধ্যে নাই, এই ধরনের কোনো প্রবণতা নাই। এখন যদি কেউ যদি বিনা পয়সায়ও যদি বলে যে এই যে একটা পিস্তল নেন, এটা আপনার কাছে রাখেন, আমি নেব না, বরং বলবো যে না, এসবের আমার দরকার নাই। কেউ যদি একটা AK-47 রাইফেল এনে দেয় যে ভাই এই AK-47টা আপনাকে দিয়ে দিলাম, এই যে আরও কতগুলো বুলেট, এগুলো আপনার কাছে রেখে দেন, আমি আর আপনার কাছ থেকে এগুলো নেব না, আমি বলবো যে ভাই
আমার এসবের দরকার নাই। আপনার AK-47 রাইফেল, সেটা আপনি কি করবেন আপনার ব্যাপার ভাই, আমি এসব রিসিভ করব না। কিন্তু আমার যে গল্প আছে, বিভিন্ন গল্পে দেখবেন খুব অস্ত্র শস্ত্রের উল্লেখ আছে। বাস্তবে আমি এসব ছেলে মানুষই আমার মধ্যে নাই, কিন্তু গল্পের মধ্যে গল্পের প্রয়োজনে আমার গল্পের মধ্যে বিভিন্ন অস্ত্র শস্ত্রের সংযোগ করেছি। যেমন আমার রচিত একটা এই কাল্পনিক চরিত্র RJ চৌধুরী। RJ চৌধুরীকে নিয়ে আমি কয়েকটা গল্পই লিখেছি এবং আরও গল্প লিখছি। ওর একটা পিস্তল আছে, সেটা হচ্ছে গ্লক 19, অস্ট্রিয়ার তৈরি একটা সাব অটোমেটিক পিস্তল। সম্ভবত এটাই পিস্তলের জগতে সবচেয়ে সেরা পিস্তল। এই অস্ত্রটা গল্পের মাধ্যমে আমি RJ চৌধুরীকে দিয়েছি। এটা হচ্ছে তার পিস্তল। আচ্ছা, এটা হচ্ছে গল্পের খাতির, কিন্তু বাস্তবে এসব নাই আমার। এটা হচ্ছে, যদিও এই ছেলে মানুষটা আমার মধ্যে নাই, কিন্তু গল্পের প্রয়োজনে আমি গল্পের নায়ককে শক্তিশালী করার জন্য, গল্পের নায়ককে পারফেক্ট করার জন্য তাকে আমি কাল্পনিকভাবে গল্পের মধ্যে একটা গ্লক 19 পিস্তল দিয়েছি। আবার RJ চৌধুরীর শটগানও আছে, সব কিছু লাইসেন্স করা। RJ চৌধুরীর SKS রাইফেল আছে, আপনার গল্পগুলো পড়লেই বুঝবেন। আবার আমার বিভিন্ন গল্প আছে, যেমন 71-এর যুদ্ধ, সেই গল্পের মধ্যে অস্ত্রের উল্লেখ আছে। সেই গল্পের যে নায়ক, তাকে দিয়ে আমি একজন রাজাকারের কমান্ডারকে গুলি করে হত্যা করিয়েছি। সেটাও খুব মজাদার, পড়লে বুঝবেন। সম্ভবত না, আমি নিশ্চিত যে আমার মতো 1971 সাল সম্পর্কে এরকম গল্প কেউই লিখতে পারেননি। বাংলাদেশে অথবা বাংলাদেশের বাইরের অন্য কেউই আমার মতো 1971 সালকে ভিত্তি করে এরকম গল্প কেউই লিখতে পারেননি। আপনারা পড়লেই সেটা বুঝবেন। বাংলাদেশ এবং অন্যান্য দেশের যারা 1971 সালকে ভিত্তি করে গল্প লিখেছেন, তাদের গল্পগুলো পড়বেন, আর আমার লেখা গল্প 71-এর যুদ্ধ, সেটাও পড়বেন। তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আমার গল্পটা যে কত পারফেক্ট। কি ডায়ালগ, স্ক্রিপ্ট, কাহিনীর বর্ণনা, থ্রিলার, সাসপেনশন, এমনকি কমেডিও আমি সংযুক্ত করেছি। আপনারা পড়লেই বুঝবেন, পড়ার পর বুঝবেন যে এটা কি গল্প একটা পড়লাম। এমনকি মাঝে মাঝে আপনারই মনে হবে আপনিই যেন 1971 সালে চলে গিয়েছেন, এরকম মনে হবে, এরকম একটা ফিলিংস আপনার মধ্যে আসবে। এখন সেটা হচ্ছে গল্পের মধ্যে যেরকম গল্পের প্রয়োজনে আমি বিভিন্ন সংযোগ করেছি, সেগুলো কিন্তু বাস্তবে ছেলে মানুষে আমি করি না, কিন্তু গল্পের প্রয়োজনে আমি সেটা করেছি। আচ্ছা, এই আলোচনাটার উদ্দেশ্য হচ্ছে সেটাই, আপনার মধ্যে যদি ছেলে মানুষই থাকে, তাহলে সেই ছেলে মানুষিটা দেখবেন যে আপনার এই ছেলে মানুষিটার কারণে অন্যের ক্ষতি হয় কি না। যদি দেখেন যে ছেলে মানুষের কারণে অন্যের ক্ষতি হচ্ছে বা ক্ষতি হবে, তাহলে চেষ্টা করবেন সেই ছেলে মানুষিটাকে মাথা চারা দিয়ে না উঠতে, অর্থাৎ সেই ছেলে মানুষিটা করা থেকে আপনি বিরত থাকার চেষ্টা করবেন। আর যদি দেখেন যে ছেলে মানুষের কারণে অন্যের কোনো ক্ষতি নাই, তাহলে আপনার ছেলে মানুষই আপনার মতো করে করবেন, সেটা খারাপ কিছু না। এই হচ্ছে আলোচনার বিষয়। এই ছেলে মানুষইটা বাস্তব জীবনে বিভিন্ন ক্ষেত্রে মানুষ ভুলে করে, রাজনীতির ক্ষেত্রেও করে, আলোচনার ক্ষেত্রেও করে। দেখা যায় একজনের বয়স 50-60 বছর, আলোচনায় বসলো 15, 20, 25, 30 বছরের বয়সেরা যেরকম চটুল কথাবার্তা বলে, 50-60 বছর বয়স হয়ে গেছে, 70 বছর বয়স হয়ে গেছে, সেই রকমও কথা বলা শুরু করে। অনার্সে পড়ে ছেলেমেয়েরা যেভাবে কথাবার্তা বলে আর কি, আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমি কোন বিষয়ে ইঙ্গিত করছি। যেরকম কথাবার্তা বলে,
দেখা যায় যে 70-80 বছর বয়সের কোনো লোক যদি এভাবে কথাবার্তা বলে, তাহলে এটা ছেলে মানুষের একটা অসঙ্গতি। যে সকল কথাবার্তা 25-30-20 বছর ছেলেদেরকে মানায়, এইসব কথাবার্তা, এইসব চটুল কথাবার্তা, বিশেষ করে নারী পুরুষের রিলেশনশিপ বিষয়ের যে চটুল কথাবার্তা, এসব যদি 70-80 বছর বয়সের বৃদ্ধ মানুষে যদি করে, তাহলে সেটা হয়ে যায় কি এক ধরনের অশালীন ছেলে মানুষ। ঠিক আছে, হ্যাঁ আপনি আলোচনা করতে পারেন, কিন্তু সেই আলোচনাটা যদি প্রকাশ্যে আসে তাহলে সেটা কিন্তু হয় না। আপনি 70-80 বছর বয়সে 20-30 বছর বয়সের চটুল আলোচনা করতে পারেন, কিন্তু সেটা গোপনে করেন, সমস্যা নাই। কিন্তু যদি বিষয়টা যদি প্রকাশিত হয়ে যায়, অথবা আপনি নিজেই যদি জনসমক্ষে এইরকম করেন, তাহলে বোঝা যায় যে ছেলে মানুষই আপনার মধ্যে রয়েছে এবং অশালীন বিষয়টা আপনি এখনও নিয়ন্ত্রণে নিয়ে আনতে পারেননি। এখন আপনার ছেলে মানুষই আপনি নিয়ন্ত্রণ করবেন কিনা সেটা একান্তই আপনার ব্যাপার। কিন্তু একজন দার্শনিক সাহিত্যিক হিসাবে, সমাজ সচেতন, রাষ্ট্র সচেতন ব্যক্তি হিসাবে আমার যতটুকু বলার আমি বললাম। এখন মানা না মানা সেটা একান্তই আপনার ব্যাপার। ধন্যবাদ।